তো আপনি সার্টিফিকেট অনুযায়ী কি চাকরি করলেন জীবনে? সার্টিফিকেট অনুযায়ী কোনো চাকরি করিনি, সার্টিফিকেট লাগেও নাই। তো এআর রহমান যা বলছে যে বলা শুরু করছে যে পড়াশোনা আসলে জীবনে কোনো কাজে লাগে না, না আসলে কাজে লাগে না। হ্যাঁ, যেমন থিয়েটারে আপনি যদি যান তাহলে থিয়েটার কিন্তু প্রথমে আপনার ইগোটাকে মেরে ফেলে, আপনাকে শূন্য হতে, হ্যাঁ আপনাকে ইগোটাকে মেরে ফেলে, আপনাকে শূন্য করে দেয়। কারণ আপনি গিয়ে ওখানে ঝাড়ঝাটা দেন, পরিষ্কার করেন, চা পুরি সিঙ্গারা নিয়ে আসেন, মুড়ি নিয়ে আসেন। তো এই যে ইভেন আমি রাঁচিতে 9 বছর থিয়েটার করার পরে যখন ঢাকা থিয়েটার আরামবাগে জয়েন করি, তখন কিন্তু প্রথমের দিকে আমার তাই ছিল ডিউটি, হাত সবসময় চলতেছে, কিন্তু সাইকেল চলতেছে। তো এই দুজন মিলে দেখে দেখে প্র্যাকটিস করা শুরু করলাম। ওই সময় মানে ওইভাবে দুল টুল পরি, ছিঁড়া জিন্স টিন্স, সাইকেল চালায় ঘুরে বেড়াই। ব্রেক ডান্সের নাম হয়ে গেছিল আমার মুরাদ। আজ যিনি আমার গেস্ট, অনেকদিন ধরেই আসলে আমার মন চাইছিল যে একসাথে বসবো, তার সাথে পরিচয় অন স্ক্রিন অফ স্ক্রিন পরিচয় অনেক দিনের। আমার অতিথির নাম আরমান পারভেজ মুরাদ, অভিনেতা, মঞ্চকর্মী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতার সাথে আজকে আড্ডা দেব। মুরাদ ভাই, আমার নাম তানভীর তারেক, দিস ইজ রাত আড্ডা। কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, এবং খুব শুনেই ভালো লাগলো যে অপেক্ষা করেছেন এবং আমাকে ভেবেছেন। না, কারণ আমি নিজেও আপনার খুবই ভালো লাগে আপনাকে। থ্যাংক ইউ। এবং খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। এই নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি আপনার ভক্ত। সুন্দর লেখেন আপনি। থ্যাংক ইউ। মুরাদ ভাই, যেটা বলছিলাম আমি ইন্ট্রোতে, এটা বলে রাখি, যেটা হচ্ছে আমি আর বাচ্চু ভাইয়ের কিছু স্মৃতি আছে দুটো ছবির ক্ষেত্রে। ধরা যাক আমরা ছবি তুলছি, বাচ্চু ভাইয়ের ড্রয়িং রুমে একটা টিভি থাকতো। তো এটা একটা কাকতাল যে আমরা যখন ছবি তুলছি, একটা সেলফি ছিল, আর একদিন আমরা দুজন ছবি তুলছি, সোফায় বসে গল্প করছি, পেছনে টিভি ছিল। তো দুটোতেই টিভি স্ক্রিনে আপনি সলো শটে ছিলেন, দুটো ছবিতে, এবং 2 দিন। তো ছবিটা যখন আমি পোস্ট দেই, বাচ্চু ভাই থাকাকালীনই, আইব বাচ্চু থাকাকালীনই, তুই আমি ছবি তুললে মুরাদ ঝোঁকে। বাচ্চু ভাই, সত্যি বাচ্চু আমাদের প্রাণের মানুষ। যাই হোক, অফিসিয়াল ইন্টারভিউ বা আড্ডা সেশন আমার প্রথম হচ্ছে আপনার সাথে। আপনি একটু লাজুক নাকি আমরা আসলে খেয়াল করি না, কোনটা? আপনারাই বোধহয় খেয়াল করেন না। রাইট, খুব সত্য বলার জন্য ধন্যবাদ। আমি দায় স্বীকার করছি। অভিনয় মঞ্চের প্রতি তো বেশি আগ্রহ ছিল, স্বাভাবিক না? মঞ্চ দিয়ে তো আসলে শুরু। হ্যাঁ, কারণ মফস্বলে আমরা রাঁচি শহরে আমার বাড়ি। তো আমার এখন যেন কি রিয়েলাইজেশন হয় যে কিছু একটা করতে গেলে তার বুননটা, তার বেসটা আসলে ওই ছোটবেলাতে হয়। আচ্ছা, মানে ছোটবেলাতে যখন স্কাউটে কাপসে ক্যাম্পে যেতাম, তখন মনে হতো যে কিছু করি, কারণ তার আগে একটা ধাক্কা আছে জীবনের। মানে ক্লাস 3-তে যখন আমি শিরোল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি, তো একদিন ঘোষণা আসলো যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করতে চাও তারা বিকেলবেলা হিট হবে, তোমরা চলে এসো। তা আমি, আমাদের বাসাটা বেশ দূরেই ছিল, একটা আমাদের সোনার বিল নামে একটা জায়গা ছিল, ফুটবল মাঠ। আমরা স্কুল পার হয়ে, মাঠ পার হয়ে, আমবাগান পার হয়ে আমার বাড়ি। তো ওইখানে এসে রেডি হয়ে স্কুলে গিয়েছি। তো অডিটোরিয়ামে বসে আছি, আমার নাম ঘোষণা হয়েছে, আমি নাম লিখিয়েছি যে আমি কিছু একটা করতে চাই। আচ্ছা, তো চেয়ারে বসে ভাবছি যে কি করা যায়। তো ঠিক আছে, ছড়া পড়ি। না, তখনও কিছু জানি না, কিন্তু মন বলছে যে কিছু একটা করতে হবে, স্টেজে উঠতে হবে। তো স্টেজে নাম ডাকলো, গেলাম। অনেকক্ষণ ধরে ভেবে চিন্তে ঠিক করেছিলাম একটা কবিতা, কিন্তু স্টেজে উঠে কিছুই পারলাম না, একটা শব্দ উচ্চারণ করতে পারলাম, তো বাদ হয়ে গেল। তো ওই যে ক্লাস 3-তে বাদ হলাম, এরপরে কেন জানি ভেতর থেকে কিছু একটা করতে চেয়েছিলাম, জিদ বা কিছু একটা। বা সে সময়ে আমি স্কাউটের একটা ক্যাম্পে যাই। তো ওই ক্যাম্পে গিয়ে আমি একটা কৌতুক করি। তখন হানিফ সংকেত খুব পপুলার, তার কৌতুক দিয়ে তার ক্যাসেট শুনতাম আমরা। তো একটা ক্যাসেটের একটা কৌতুক নিয়ে আমি আমার একটা স্কাউটেরই একটা টিম তৈরি করে সবাইকে দিয়ে অভিনয় করিয়ে ক্যাম্প ফায়ারে পারফর্ম করেছিলাম। আমাদের একটা লিডারশিপ পারফরম্যান্স। হ্যাঁ, আপনি মেইন প্রোটাগনিস্ট, আমি মেইন প্রোটাগনিস্ট। যে নাম কি? নাম আনু মিয়া, পিতার নাম সোনা মিয়া, তার বাপের নাম চানু মিয়া, তার বাপের নাম গনি মিয়া, হ্যার বাপের নাম হইল গিয়া মনু মিয়া, বাড়ি রূপ দিয়া, গ্রাম কাউনিয়া, থানা হিল দিয়া, পোস্ট অফিস ভিতর দিয়া, উপজেলা বাহির দিয়া। কিন্তু হ্যাঁ, আমার এত নাম ঠিকানা কমু কেন? আরে মিয়া, বুঝলা না, চাকরি পাওয়ানোর পরের দিন থেকেই তো তোমার বাপদাদা 14 গোষ্ঠীর নাম ধরে গালাগালি করবো। আগে যদি জানা রাখো, হ্যারও ভালো, তোমারও ভালো, কাম কমে গেল, বুঝছো, টিনের বাক্সে 12 টাকা। মানে এইরকম আর কি কৌতুক। বাবা, তো এটা করার পরে ইত্যাদির স্কিট শুনছি। হ্যাঁ, মানে হানিফ সংকেত তখন তো মানে আমি কিছু একটা করতে হবে, তো অডিও ক্যাসেটে বাড়িতে শুনি।
এরপরে তখন রাত্রিবেলা মুসলিম হাই স্কুলের একজন শিক্ষক আমাদের টেন্টে আসলেন, এসে বললেন যে তোমাকে আমার ভালো লেগেছে, আমাকে বলতেছেন যে তোমাকে একটা কৌতুক করে দেবো, আমার একটা আইডিয়া আছে, তোমাদেরকে দিয়ে করাবো, তুমি মেন ক্যারেক্টারটা করবা। তা আমি তো ভীষণ এক্সাইটেড। তো উনি আটার মিল নামে একটা কৌতুক, মানে আমি হচ্ছে হকার, আমার পোর্টেবল আটার মিল, একজন মেশিন থাকে, তার মেশিনের ভিতরে গম ঢেলে দেই, মুখে আটা দেওয়া থাকে আগে থেকে, এই যে সুন্দর আটা, এইভাবে সেল করি আর কি। আচ্ছা, তো খুবই চমৎকার, এবং ক্যাম্পফায়ারে এটা খুবই ভালো হলো, এবং পরবর্তী সময় স্কুলে এসে আমি পারফর্ম করলাম এই প্রথম। এবং পরের বছরে আবার এই আটার মিল দেখার জন্য আমাদের শিক্ষকরা আমার মানে ফাইনাল লিস্টে আমার নামটা লিখে রেখেছিলেন। সেবার আবার স্কুল ছুটি ছিল, এই কারণে আমরা গ্রামে গিয়েছিলাম সে সময় গ্রামে। তো গ্রামে গিয়ে ফিরছি না, প্রতিদিন স্যার বন্ধুদেরকে পাঠাতেন যে আমি এসছি কিনা। আমি রাঁচিতে এসে পৌঁছানোর সাথে সাথে আমার খবর পেলাম যে স্যার আমাকে খুঁজতেছেন। তা আমি দৌড়ে স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পর স্যার বললো, এই তুই আসছিস, ভালো করছিস, প্রোগ্রামে কিন্তু তোকে আটার মিলটা আবার করতে হবে। এরপরে যখন ক্লাস 10-এ, তখন আমি একই সাথে 5টা আইটেম করি। 5টা। তখন অলরেডি ব্রেক ডান্স, আমার এক বন্ধু কফি, ও এখন অস্ট্রেলিয়ায় থাকে। আচ্ছা। তো আমার একদিন বললো, তোমাদের ভিসিআর আছে, চলো ব্রেক ডান্স শিখি। তো ভিডিও ক্যাসেট ম্যানেজ করে নিয়ে আসছে। তো আমরা দুজন মিলে এই যে হাত ভাঙা, আঙুল ভাঙা, সে প্র্যাকটিস করা শুরু করে। সাইকেল চালাতাম না, মানে হ্যান্ডেল থাকতো না হাতে, সে হাত সবসময় চলতেছে, কিন্তু সাইকেল চলতেছে। তো এই দুজন মিলে দেখে দেখে প্র্যাকটিস করা শুরু করলাম। ওই সময় মানে ওইভাবে দুল টুল পরি, ছিঁড়া জিন্স টিন্স, সাইকেল চালায় ঘুরে বেড়াই। ব্রেক ডান্সের নাম হয়ে গেছিল আমার মুরাদ। আচ্ছা, অভিনয় হলো, ব্রেক ডান্স হলো। তো ওই খুব স্কুলটা খুব মনে পড়ে। কলেজে গিয়ে আমি অনুভব করলাম যে আমার আসলে এই ভয়েসটা যে সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, এটা এক্সট্রাঅর্ডিনারি, সেটা আমি কলেজে গিয়ে অনুভব করলাম। আচ্ছা, কি কোনো প্রথম প্রেমিকা বললো? না, একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আচ্ছা, সেটাও তো প্রেম। হ্যাঁ। নিত্যগোপাল আস, আচ্ছা, পদার্থবিদ, উনি বাংলাদেশের সেরা শিক্ষক হয়েছিলেন, আমার শিক্ষাগুরু, অসাধারণ শিক্ষক। তো আমি বিজয় দিবসের প্রোগ্রাম হবে কলেজে, তো একটা কবিতা নির্ধারণ করা হয়েছে, সেটার মেয়েটা আছে কিন্তু ছেলেটা নাই, সিলেটে গিয়েছে, যিনি সেকেন্ড ইয়ারে পড়েন। আচ্ছা। তো ফার্স্ট ইয়ারের মধ্যে তোমরা যদি কেউ আগ্রহী থাকো, তাহলে লতিফ স্যারের সাথে যোগাযোগ করো। তো আমি লতিফ স্যারের কাছে গিয়ে যখন কবিতাটা আমাকে দিল, আমি পড়লাম, পরে বলছি হ্যাঁ হ্যাঁ তোমার দেওয়া হবে। এরপরে আমরা দুজন প্র্যাকটিস করলাম মেয়েটার সাথে, উনি সেকেন্ড ইয়ারে পড়েন। তারপরে যেদিন 16 ডিসেম্বর সকালবেলায় নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আমি কবিতাটা আবৃত্তি করলাম, তো ওই হল ঘরটা মনে হয় কেমন যেন একটা মোহ একটা গমে একটা আবহ তৈরি করে ফেলেছিল। আমার কানে বাজে এখনো। আমার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু নিয়ন এবং চকলেট, এই ভোরবেলাতেই আমার সাথে গিয়েছে কবিতা শোনার জন্য, আমি কবিতা পড়বো, তারা খুবই এক্সাইটেড। এবং শিক্ষকেরা যেভাবে আমাকে মানে অ্যাপ্রিসিয়েট করলেন, তখন আমি মনে করলাম যে আসলে তো আমার ভয়েসটা তো মাইক্রোফোনে আমি তো এতদিন শুনি নাই, বা তখন লাউড আপনি বুঝলেন যে হ্যাঁ, তখন তারপরে আবৃত্তি পরিষদের একটা ঘোষণা আসলো। তার আগে আমি থিয়েটারে জয়েন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কি ইন্টারমিডিয়েট যখন ম্যাট্রিক পরীক্ষা দিছি, তারপরে কিছু একটা করতে হবে। তো আপনি রাজশাহীতেই তখন? রাঁচিতে, হ্যাঁ রাঁচিতেই। তো কলেজে উঠছি, কলেজ এখন শুরু হয় নাই এরকম। আমাদের সাগরপাড়ার পাশেই ঘোড়ামারা পদ্মরঙ্গ মঞ্চ, তো পদ্মরঙ্গ মঞ্চের পাশে একটা রেশনের দোকান ছিল। তো আমি ছোটোবেলায় সাইকেল চালিয়ে গিয়ে ওইখান থেকে রেশন নিয়ে আসতাম। তো ওইখানে পদ্মরঙ্গ মঞ্চে টিকিট কেটে থিয়েটার হতো, এবং ভিড় এমন হতো, ব্ল্যাকও হতো। তো ওই ছোটোবেলায় একবার উৎসবও হয়েছিল, আমার খুব মনে আছে যে উৎসবের সময় অনেক জমজমাট ছিল। তারপরে আসলে সাংস্কৃতিক সংঘের একটু ম্লান সময় আসলো। হয় কি যে মফস্বল থেকে আসলে আমরা যারা পড়াশোনা থিয়েটার, স্বপ্নের জায়গায় আপনি ঢাকা আসা, সবাই আসলে মফস্বল থেকে ঢাকায় নিজস্ব স্বপ্ন বিস্তারে আসে। আপনি তখন কি অভিনয়ের জন্য নাকি অন্য কোনো? না, আমি শিক্ষা স্বপ্ন কি ছিল, কি হবে? মানে মা বলেছিলেন যে বাবা তোর নামে যেন কোনো কমপ্লেন না শুনি, কারণ তখন রাঁচি শহরে ধরেন যে অনেক ফ্যান্সি ডিলের ব্যাপার ছিল, বন্ধু বান্ধবদেরই ছিল। আর আমি ছোটবেলা থেকে আমার পরিবার যেহেতু স্পোর্টস নিয়ে, আমার মেজো ভাই বড় ফুটবলার ছিলেন। আচ্ছা। তো আমিও খুব ভালো ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। আমি ক্রিকেটে ধরেন বায়োকেমিস্ট্রিকে 7 উইকেটে জিতিয়েছি অ্যাকাউন্টিংয়ের বিরুদ্ধে। আচ্ছা। বায়োকেমিস্ট্রি মাত্র আমরা 150 জন স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত। আচ্ছা। তো ফুটবল, বাস্কেটবল আমি বাংলাদেশ গেমস খেলেছি। স্পোর্টস, ব্রেক ডান্স, অভিনয়, মানে কি মানে কেমন যেন এত অসাধারণ, মানে কিভাবে এর ব্লেসিং, অল ওভার দ্য ব্লেসিং, মানে সৃষ্টিকর্তার অপার দান। ঢাকায় এসে
কি নিয়ে আসলে কোন স্বপ্ন নিয়ে? ঢাকায় তো আসলে কি হলো যে আমি তো বায়োকেমিস্ট্রি থেকে পড়াশোনা করলাম, থিয়েটার এবং কবিতার দল করতে গিয়ে পড়াশোনাটাও ওরকম সিরিয়াস ভালো লাগে না, বায়োকেমিস্ট্রি যে আগ্রহ নিয়ে ভর্তি হয়েছিলাম সেটা ওখানে মজাও পেলাম না তখন। মানে আর এছাড়া তো আসলে ঢাকা ছাড়া তো আমার কোনো চাকরি নাই, কোনো কাজ নাই, আমি রাজশাহীতে করবো কি? হ্যাঁ, অধিকাংশ মফস্বলের যুবকদেরই তো একই অবস্থা। হ্যাঁ, আমি করবো, আমাকে তো ঢাকা আসতেই হবে। জি। তো বাবা মার চাওয়াটা কি ছিল সময়? হ্যাঁ, অবশ্যই বাবা তো অনেক ছোটবেলায় মারা গেছেন, এই কারণেই হয়তো বা ওই ক্লাস 3 থেকেই। আপনি ভাই বোনদের ভিতরে? আমি সপ্তম, আমরা 9 ভাই বোন। আচ্ছা, সুতরাং ওই দায়িত্বের কাঁধের ভারটা আপনার অতটা ছিল না? একদমই ছিল না। আমি আপনার মতো করে আমি একমাত্র পরিবারে, আমার বাবা যখন মারা যান তখন আমার বড় ভাই ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তো আমি তখন ক্লাস 2 এ পড়ি। ওকে, খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে। আচ্ছা, তো বড় ভাইরা মা বাবার মতো করে বড় করছেন আমাকে। তো আপনি ঢাকা আসলেন, দেন ঢাকা আসলাম হলো মাস্টার্স কমপ্লিট করে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। প্রথম জব কি ছিল? প্রথম জব ছিল ইউনিট্রেন লিমিটেডে, ওয়াজ এ কপিরাইটার। ওকে, আমি 6 বছর ওখানে চাকরি করেছি। আচ্ছা। এবং এটা একটা বিশাল ইতিহাস যে আমি বায়োকেমিস্ট্রি পড়ে এসে বিজ্ঞাপনে কপি লিখবো এবং চুলের দোলায় জীবন দোলে। তো আপনি সার্টিফিকেট অনুযায়ী কি চাকরি করলেন জীবনে? সার্টিফিকেট অনুযায়ী কোনো চাকরি করিনি, সার্টিফিকেট লাগেও নাই। তো এআর রহমান যা বলছে, যে বলা শুরু করছে যে পড়াশোনা আসলে জীবনে কোনো কাজে লাগে না। না, আসলে কাজে লাগে না। হ্যাঁ, কাজে লাগে কি, পড়াশোনার মধ্যে কিন্তু অনেক ব্যাপার আছে। যেমন থিয়েটারে আপনি যদি যান তাহলে থিয়েটার কিন্তু প্রথমে আপনার ইগোটাকে মেরে ফেলে, আপনাকে শূন্য হতে, হ্যাঁ, আপনাকে ইগোটাকে মেরে ফেলে, আপনাকে শূন্য করে দেয়। কারণ আপনি গিয়ে ওখানে ঝাড়ঝাটা দেন, পরিষ্কার করেন, চা পুরি সিঙ্গারা নিয়ে আসেন, মুড়ি নিয়ে আসেন। তো এই যে ইভেন আমি রাজশাহীতে 9 বছর থিয়েটার করার পরে যখন ঢাকা থিয়েটার আরামবাগে জয়েন করি তখন কিন্তু প্রথমের দিকে আমার তাই ছিল ডিউটি। আচ্ছা, হ্যাঁ, গাইড হাউস বা মহিলা সমিতিতে শো শেষ। কিন্তু এই যে সবাই অলমোস্ট মোশাররফ করিম থেকে শুরু করে সবারই এই পর্যায়ে, কিন্তু ওই সময় স্বপ্নটা কি থাকে যে আমি ঝাড়ু দিতে দিতে একদিন না আসলে কি যে আলী জাকের হয়ে যাবো? না, তেমন কিছু না। ছোটবেলা থেকে যেহেতু ফিল্ম নাটক এগুলো ভালো লাগতো, ফরিদি ভাই, রাসুল ইসলাম আসাদ, যেমন আমি পদ্মা নদীর মাঝি 5 বার দেখেছি। আমাদের কল্পনা হলে ওরকম দর্শক নাই, কিন্তু আমি 5 বার দেখতে গেছি।